Bismillahirrahmanirrahim. My students, welcome to BDC Online School and welcome to my live class today. My students of class 8, today I am going to discuss on unseen passage. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেখান থেকে লাইভে অংশ নিয়েছো প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় সুমন স্যার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি একটি আনসিন প্যাসেজ নিয়ে কথা বলবো। তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি। সেটি হচ্ছে যে অ্যাকচুয়ালি এই আনসিন প্যাসেজ হচ্ছে কি, তোমাদের পরীক্ষায় তোমরা জানো যে দুটি প্যাসেজ থাকবে। একটি সিন প্যাসেজ, যেটা তোমাদের EFT ইংলিশ ফর টুডে বই থেকে থাকবে, এবং আরেকটি প্যাসেজ থাকবে যেটা হচ্ছে যে তোমাদের আনসিন প্যাসেজ, যেটা তোমাদের উপযোগী যে কোনো একটি বই থেকে, কিংবা সাম্প্রতিক কোনো ঘটনা, গল্প, কিংবা কোনো বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট ঘটনা, ঐতিহাসিক ঘটনা, এগুলো সম্পর্কে তোমাদের পরীক্ষায় থাকবে, যেখান থেকে তোমাদেরকে 4 নং এবং 5 নং প্রশ্নের আনসার করতে হয়। অ্যাকচুয়ালি 4 নং প্রশ্নে থাকে হচ্ছে ইনফরমেশান ট্রান্সফার, অর্থাৎ এখানে একটি ছক দেওয়া থাকে, যে ছকে ইনফরমেশান দিয়ে ছকটি পূরণ করতে হয়, 5টি গ্যাপ পূরণ করতে হয় 5টি তথ্য দিয়ে। আর 6 নঙ্গে থাকে হচ্ছে 5 নঙ্গে থাকে হচ্ছে ট্রু এবং ফলস। 5টা বাক্য থাকে, তার মধ্যে দুই তিনটা ট্রু থাকতে পারে, কিংবা 2-3টা ফলস থাকতে পারে। যেটা ট্রু হবে সেটাকে তোমরা ট্রু লিখতে হবে, এবং যেটা ফলস থাকবে সেটাকে ফলস লিখে অবশ্যই তার কারেক্ট আনসার দিয়ে দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কারণ হলো আনসিন প্যাসেজটা শুধুমাত্র যে আমাদের পরীক্ষার 4 নং এবং 5 নং প্রশ্ন আনসার করার জন্যই উপকারী তা কিন্তু নয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই প্রশ্নটি, আমাদের এই আনসারটি, এটি কিন্তু একটি ব্যাপক গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘটনা সম্পর্কে জানার জন্য, বিভিন্ন ব্যক্তিবর্গ সম্পর্কে জানার জন্য। সেজন্য আমরা আমাদের বই থেকে আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সম্পর্কে, গুরুত্বপূর্ণ ঘটনাবলী সম্পর্কে, ঐতিহাসিক ঘটনাবলী সম্পর্কে আমরা জেনে নেব। শুধুমাত্র পরীক্ষায় তো আমাদের লাগবেই, পাশাপাশি আমাদের নিজের জ্ঞানের বৃদ্ধির জন্য, জ্ঞানের স্তরের মাত্রা, স্তর, এগুলি বৃদ্ধি করার জন্য কিন্তু আমাদের খুবই ব্যাপকভাবে প্রয়োজন। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে কথাটি বলতে চাই আজকের ক্লাসে, তিনি হচ্ছেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে। প্রথমেই খুবই দুঃখ প্রকাশ করছি যে আজকে আমরা পড়াশোনাটা এমন পর্যায়ে চলে গেছে, আজকের এই পড়াশোনা মান এত নিম্ন পর্যায়ে চলে গেছে, আমরা শুধুমাত্র পরীক্ষায় পাশের জন্য, কিংবা A+-এর জন্য, কিংবা একটি শুধুমাত্র সার্টিফিকেট পাওয়ার জন্য পড়াশোনা করছি। শুধু A+, আর A+-এ আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কখনো কি সেগুলো অনুধাবন করার চেষ্টা করেছি? কখনো কি সেগুলি বোঝার চেষ্টা করেছি? বড় দুঃখের সাথে বলতে হয়, এই 21 শতাব্দীর এই উন্মুক্ত ইলেকট্রনিক মিডিয়ার জগতে এসে, এই ওপেন সোশ্যাল মিডিয়া, সকলেই এখন সোশ্যাল মিডিয়ার সাথে জিম্মি, সোশ্যাল মিডিয়ায় আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। এই যে বিষয়টা, এত আধুনিক হওয়ার পরেও নজরুলের জন্মদিবসে আমরা রবীন্দ্রনাথের ছবি দিয়ে জন্মদিন পালন করি। বাহ, কি শিক্ষা আমাদের হয়েছে, কি মনুষ্যত্ব আমাদের হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই কারণে আমাদের পড়াশোনাটা শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চলবে না। আমাদের পড়াশোনা হবে জ্ঞান অর্জনের জন্য। আমরা যদি ভালোভাবে অনুধাবন করতে পারি, আমরা যদি ভালোভাবে বুঝতে পারি, আমরা যদি জ্ঞান অর্জন করি, সার্টিফিকেট তো আমাদের আসবেই, রেজাল্ট তো আমাদের আসবেই।
তাহলে শুধু এই পড়াশোনাটাকে শুধু রেজাল্ট পর্যন্ত, সার্টিফিকেট পর্যন্ত মাথায় রাখবো কেন? আমরা একেবারে গেঁথে নিই, একটা বিষয় সম্পর্কে জানার পর, একটি তথ্য জানার পর সেই তথ্যটাকে আমরা সংরক্ষিত করে রাখি, সেই তথ্যটাকে যেন আমরা ভবিষ্যতে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তথ্য যে কোনো ধরনের তথ্য হতে পারে, যে কোনো ধরনের পড়াশোনা হতে পারে, শুধুমাত্র যে ইংরেজি আর বাংলা তাই নয়, শুধুমাত্র যে নজরুল রবীন্দ্রনাথ তাই নয়, যে কোনো পড়াশোনা হতে পারে। এটাকে যেন আমরা সঠিকভাবে ইউজ করতে পারি নিজের কল্যাণে, প্রতিষ্ঠানের কল্যাণে, সমাজের কল্যাণে এবং রাষ্ট্রের কল্যাণে। তাহলে এই পড়াশোনা সার্থক হবে বলে আমি মনে করি। আমরা এই লাইভ ক্লাস নেই, অনেক কথা বলি, ক্লাসের মধ্যে হয়তো অনেক বেশি কথা বলতাম। এই লাইভে এসে আমাদের পক্ষে আসলে এই ধরনের কথা খুব বেশি বলার সুযোগ থাকে না। তোমরা জানো যে এখানে ইন্টারনেট খরচ করে, টাকা খরচ করে ক্লাস নিতে হয়, টাকা খরচ করে ক্লাস দেখতে হয়। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা জেনে নেই আজকের আনসিন পেসিস্ট হচ্ছে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে। চলো কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা একটু জেনে নিই। তোমরা জানো, কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানো, তবু আবার একটু নতুন করে একটু অল্প আলোচনা করছি, এই পেসেজটির যেন আমরা ভালোভাবে বুঝতে পারি এবং তার 4 নাম্বার এবং 5 নাম্বার আমরা নিজেরাই করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, our national poet কাজী নজরুল ইসলাম was born of a poor parents in 1899. আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1899 সালে দরিদ্র পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। কোন পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছিলেন? দরিদ্র পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই প্রিয় কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। অনেক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন 1899 সালে। এই সালগুলোর কথা মনে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, হি ইউজ টু লিড এ বোহেমিয়ান লাইফ। তিনি একটা যাযাবাদ জীবনযাপন করতেন, যখন যেখানে মন চেত ছুটে বেড়াতেন, পাগলা গোড়া স্বাধীন জীবন। যে আজকে মন চেয়েছি আমি চলে যাব ময়মনসিংহ, আজকে মন চেয়েছি আমি চলে যাব পাবনা, আজকে মন চেয়েছি আমি চলে যাব কলকাতা। এক অসাধারণ স্বাধীন জীবন, এই ধরনের জীবনকে বলা হয় বোহেমিয়ান লাইফ, মানে যাযাবর জীবন তিনি যাপন করেছিলেন। এই আমাদের এই প্রিয় কবি, আমাদের এই ভালোবাসার কবি, আমাদের এই দ্রোহের কবি, আমাদের এই মানবতার কবি কাজী নজরুল ইসলাম। He completed his primary education in 1909 and joined a local মক্তব as a teacher in the same year. তিনি তার প্রাথমিক পড়াশোনা গ্রামের একটি মক্তব থেকে করেছিলেন। গ্রামের একটি মক্তব থেকে তিনি তার প্রাথমিক পড়াশোনা শেষ করেছেন এবং ওই মক্তবেই তিনি শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। আমরা যারা গ্রামে জন্মগ্রহণ করেছিলাম, আমরা মক্তব শব্দটিকে ভালোভাবে চিনি। আমরা এই ছোটবেলায় মক্তবে পড়াশোনা করতাম। মক্তবে আমরা স্কুলের পাশাপাশি মক্তবে পড়েছি, হ্যাঁ, কিন্তু দেখা গেছে অনেকে এমনও আছে আগে স্কুলে যায় নাই, শুধু মক্তব পর্যন্তই পড়াশোনা করেছে। এই কাজী নজরুল ইসলাম এই প্রাইমারি এডুকেশনটা মক্তব থেকে পড়ে আবার এই মক্তবেই তিনি একজন শিক্ষকের চাকরি নিয়েছিলেন। ওকে, ওই বছরই 1909 সালে নজরুল এগেইন গট হিমসেলফ অ্যাডমিটেড ইন মাথুন স্কুল অফ বর্ধমান ইন ক্লাস 6। মাথুন স্কুলে, বর্ধমানের একটি স্কুলে তিনি ক্লাস 6-এ ভর্তি হয়েছিলেন। বাট হি কুড নট প্রসিকিউট হিজ স্টাডিজ ফর ফিনান্সিয়াল ক্রাইসিস। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে, অভাব অনটনের কারণে, দারিদ্রতার কারণে, টাকা পয়সার অভাবে তিনি আর পড়াশোনা চালিয়ে যেতে পারেন নাই। আমি আগেই বলেছি, যথেষ্ট অত্যন্ত দরিদ্র পরিবারে, দরিদ্র পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই প্রিয় কবি, ভালোবাসার কবি, বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, নজরুল এই দরিদ্রতার কারণে পড়াশোনা করতে পারে নাই এবং লেফট ফর আসানসোল, আসানসোলের উদ্দেশ্যে এলাকা ছেড়ে চলে যান।
হি had to work there for his livelihood in a bread factory. একটি রুটির দোকানে তিনি তার জীবিকা অর্জনের জন্য কাজ করতেন, কারণ তাকে তো খেতে হবে। না খেলে তো আসলে জীবন যাপন করা সম্ভব করা যায় না, না খেয়ে জীবন ধারণ করা যায় না, বেঁচে থাকা যায় না। আমাদেরকে বেঁচে থাকার জন্য জীবিকা অর্জনের প্রয়োজন পড়ে। তাই তিনি বাধ্য হয়ে সেখানে একটি রুটির দোকানে একটি কাজ নিয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, খুবই হৃদয় বিদারক, কিন্তু তিনিই হচ্ছেন আমাদের জাতীয় কবি, তিনিই হচ্ছেন আমাদের প্রেমের কবি, তিনিই হচ্ছেন দ্রোহের কবি, মানবতার কবি কাজী নজরুল ইসলাম। ইন আসানসোল, নজরুল কেম ইন কন্ট্যাক্ট উইথ এ পুলিশ সাব ইন্সপেক্টর। আসানসোলে তিনি একজন সহকারী পুলিশ পরিদর্শকের সান্নিধ্যে আসেন, কাজী রাফিজুল্লাহ। তার নাম হচ্ছেন কাজী রাফিজুল্লাহ। নজরুল রিকোয়েস্টেড হিম টু মেক অ্যারেঞ্জমেন্ট ফর হিজ এডুকেশন। নজরুল তাকে রিকোয়েস্ট করেছিলেন নজরুলের পড়াশোনার জন্য একটা ব্যবস্থা করে দিতে। ওখানে চাকরি করার সুবাদে ওখানে যাওয়ার পর এই পুলিশ সাব ইন্সপেক্টর কাজী রাফিজুল্লাহর সাথে তার একটি সখ্যতা গড়ে ওঠে, একটি সম্পর্ক গড়ে ওঠে। তারপর তিনি এই কাজী রাফিজুল্লাহকে রিকোয়েস্ট করেছিলেন, আমি পড়াশোনা করতে চাই, আমার পড়াশোনার একটা ব্যবস্থা করে দেন। যা হোক, in 1914, Kazi Rafizullah sent Nazrul to his village home at Kazir Shimla in Mymensingh. আর এই কাজী রাফিজুল্লাহর বাড়ি ছিল আমাদের ময়মনসিংহে, গ্রামের নাম হচ্ছে কাজির শিমলা। সেই কাজির শিমলা রাফিজুল্লাহর বাড়িতে নজরুলকে পাঠিয়ে দেন, তুই যেহেতু পড়াশোনা করতে চাস, ঠিক আছে, আমার বাড়িতে চলে যা। সেখান থেকে তিনি নজরুলকে স্কুলে ভর্তি করার উদ্দেশ্যে, পড়াশোনা করানোর উদ্দেশ্যে তার নিজের গ্রামের বাড়িতে কাজির শিমলা ময়মনসিংহে পাঠিয়ে দেন। There he got admitted in দরিরামপুর হাই স্কুল ইন ক্লাস 7। সেখানে তিনি 7ম শ্রেণীতে ভর্তি হয়েছেন দরিরামপুর উচ্চ বিদ্যালয়ে। নজরুল read in that school only for a year and left কাজির শিমলা। নজরুল উনি কোনো কিছু ভালো লাগে না স্থায়ীভাবে, এক জায়গায় বসে থাকতে স্থায়ীভাবে ভালো লাগে না, অস্থির। কাজির শিমলাতে 1 বছর ছিলেন, 1 বছর পড়াশোনা করেছিলেন। তারপর আর কাজির শিমলা থাকতে তার ভালো লাগছে না, তিনি এই কাজির শিমলা আবারও ত্যাগ করেন, এখান থেকে চলে যান। অন রিটার্নিং হোম, নজরুল got himself admitted in Raniganj Siarsol High School in class 8 in 1915 and continued his studies in 1917. সে তার বাড়িতে চলে গিয়ে তার গ্রামের রানীগঞ্জ সিয়ারসোল স্কুলে ভর্তি হয়েছিলেন 8ম শ্রেণীতে এবং 1915 সালে, এবং সেখানে তিনি 1917 সাল পর্যন্ত পড়াশোনা করেছেন। তার মানে 10ম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেছেন। হ্যাঁ, গ্রামের স্কুলে তো 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা প্রথমে করেছিলেন, তারপর টাকা পয়সার অভাবে তিনি সেখানে আর পড়াশোনা করতে পারেন নাই। পরিবারে অনেক অভাব ছিল, তিনি চলতে পারতেন না। জীবিকার তাগিদে তিনি আসানসোলে চলে যান। আসানসোলে সেখানে একজন পুলিশ সাব ইন্সপেক্টর রাফিজুল্লাহর সাথে তার সখ্যতা গড়ে ওঠে। সেই রাফিজুল্লাহকে তিনি রিকোয়েস্ট করেছিলেন তার পড়াশোনার ব্যবস্থা করে দিতে। রাফিজুল্লাহ তাকে তার গ্রামের বাড়ি কাজির শিমলা ময়মনসিংহ পাঠিয়ে দেন। ময়মনসিংহ কাজির শিমলাতে রাফিজুল্লাহ তাকে পাঠানোর পর কাজী নজরুলকে একটি স্কুলে ভর্তি করা হয়েছিল 7ম শ্রেণীতে, এবং সেখানে তিনি 1 বছর পড়াশোনা করেছেন। তারপর কাজী শিমলা তার আর ভালো লাগেনি, সেখান থেকে পুনরায় তার গ্রামে ব্যাক করেছেন, এবং সেখানে পুনরায় এসে তিনি আবার 8ম শ্রেণীতে ভর্তি হয়ে 2 বছর পড়াশোনা করেছেন, মানে 10ম শ্রেণীতে উঠেছেন। ওকে, while he was a student of class 9 in 1917, he joined army, putting an end to his formal education. 1917 সালে তিনি যখন মাত্র 10ম শ্রেণীর ছাত্র, ঠিক তখন তিনি আর্মিতে যোগদান করেছিলেন, তার পড়াশোনা আনুষ্ঠানিকভাবে বিদায় করে। পড়াশোনাকে একেবারে ফর্মালি শেষ করে দিয়েছেন, আর তিনি আর পড়াশোনা করবেন না। 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তিনি কি করেছেন? সেনাবাহিনীতে যোগদান করেছিলেন, আর্মিতে যোগদান করেছিলেন। আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, নজরুল কেম ব্যাক টু কলকাতা ইন 1920। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজরুল 1920 সালে
নজরুল 1920 সালে আবারও তিনি কি করেছেন, কলকাতায় ফিরে গিয়েছিলেন ইন 1920 সালে। At the age of 22, he edited weekly paper ধূমকেতু। তিনি একটা ধূমকেতু পত্রিকার সম্পাদন করতেন। হি ওয়াজ সেন্ট টু জেল ফর রাইটিং অগ্নিবীণা। এই অগ্নিবীণা কাব্যের জন্য তাকে জেলখানায় যেতে হয়েছিল। বাট হি ডিড নট স্টপ রাইটিং, কিন্তু তিনি তার লেখা চালিয়ে যান নাই। যদিও তাকে তার এই লেখার জন্য, এই অগ্নিবীণা লেখার জন্য তাকে জেলখানায় যেতে হয়েছিল, কিন্তু তিনি তার লেখা বন্ধ করেন নাই। তিনি লেখা চালিয়ে গেছেন অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, অসমতার বিরুদ্ধে এবং সাম্যের পক্ষে, সমতার পক্ষে। তিনি ছিলেন একজন সাম্যের কবি, তিনি ছিলেন সমতার কবি, তিনি ছিলেন বিভেদ দূর করার কবি, তিনি ছিলেন মানবিক কবি, তিনি ছিলেন দ্রোহের কবি, তিনি ছিলেন প্রেমের কবি। সো এই কবি যতই জেলখানায় তাকে নেওয়া হয়েছে, তিনি কি করেন নাই, জেলখানায় থেকে ফিরেও ভয় পান নাই। তার লেখাপড়া, তার লেখালেখি তিনি চালিয়ে গেছেন। নজরুল, ওকে, হিজ কন্ট্রিবিউশন টু বেঙ্গলি লিটারেচার ইজ আনফেথমেবল। বাংলা সাহিত্যে যে তার অবদান, সেটা হচ্ছে অগাধ, অসীম। আনফেথমেবল হচ্ছে অগাধ, অসীম। But it was a pity that our beloved poet had an attack of strain disease in 1942, which made him silent and self-forgetful. কিন্তু দুঃখজনক বিষয় হলো যে আমাদের এই প্রিয় কবি একটি রোগে আক্রান্ত হয়েছিলেন 1942 সালে, এবং 1942 সালে একটি রোগে আক্রান্ত হয়েছিলেন। সেই রোগে আক্রান্ত তিনি একেবারে চুপচাপ হয়ে যান এবং সব কিছু ভুলে যান, নিজেকেই ভুলে যান, একেবারে চুপ হয়ে যান। He was sent to England in 1952 for treatment, but often 1952 সালে তাকে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল ট্রিটমেন্টের জন্য, কিন্তু ট্রিটমেন্ট কোনো কাজ হয়নি। 1 year after the independence, he was brought to Bangladesh. আমাদের স্বাধীনতার 1 বছর পরে আমাদের এই প্রিয় কবিকে বাংলাদেশে আনা হয় কলকাতা থেকে। And since then, until his demise in August 29, 1976, he lived in Bangladesh. এবং তারপর থেকে 1976 সাল পর্যন্ত, 29 আগস্ট 1976 পর্যন্ত তিনি এই মৃত্যুর আগ পর্যন্ত এই বাংলাদেশেই ছিলেন। এই মৃত্যুর আগ পর্যন্ত এই বাংলাদেশেই অবস্থান করেছিলেন। বাংলাদেশের থেকে জাতীয় কবি ঘোষণা করা হয়েছে, বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়েছে, এবং স্বাধীনতার 1 বছর পরই তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে এসেছিলেন তাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের আজকের এই পাঠে কাজী নজরুল ইসলাম সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া হয়েছে। এখান থেকে তোমাদের 4 নং প্রশ্ন এবং 5 নং প্রশ্ন আনসার করতে হবে। 4 নং এবং 5 নং প্রশ্ন কীভাবে আনসার করতে হয় তা নিয়ে আমি ইতিমধ্যে তোমাদের সাথে কথা বলেছি, আরও একটি ক্লাস নিয়েছিলাম। এবং 4 নং প্রশ্ন জাস্ট তোমরা ওই ঘটনা ইনফরমেশানগুলো, যে ইভেন্ট মানে ঘটনা, ইয়ার মানে হচ্ছে সাল, এজ মানে হচ্ছে বয়স, সেগুলো বসাবা। এর আগেও একটি আমি আনসিন বেসিসে ক্লাস নিয়েছি, এই কাজগুলো কীভাবে করতে হয় দেখিয়ে দিয়েছি। এবং 5 নং তো ট্রু ফলস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এই কাজগুলো করে ছবি তুলে কমেন্টে আপলোড করবে, কারণ তোমাদেরকে ক্লাস করতে হবে। এই অযথা অলস সময় কাটলে চলবে না। স্কুল কোন দিন খুলবে, কত তারিখে খুলবে, এসে বসে থাকা মানে জীবনকে নষ্ট করা। তোমরা পড়াশোনা চালিয়ে যাও, মানে সব কিছু ভুলে যাবে। আমি 8ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলছি যে আমি এই বিষয়গুলো দেখব, তোমাদের ঠিকমতো ক্লাস করছো কি না, ঠিকমতো অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ কি না, এগুলো খুব গভীরভাবে আমি পর্যবেক্ষণ করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রতিটা অনলাইন ক্লাস নিয়মিত করবে, এবং যে SWগুলো দিচ্ছি, যেমন আজকে এটা মডেল কোশ্চেন করালাম 11, সেই মডেল কোশ্চেনের 4 নং এবং 5 নং যে আনসেন পেসিসটি পড়েছি সেটা SW রইল। আশা করি তোমরা চমৎকারভাবে SW করে জমা দেবে। তোমাদের এই বইটা থেকে, এই বইটা তোমরা নিশ্চয়ই চিনো, এই বইটা থেকে তোমরা এগুলি করবে মডেল কোশ্চেন 11। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। শুভকামনা সবার জন্য।